যেন পতনের জেরক্স কপি দেখতে পাচ্ছি, বা বলা ভালো রিপ্লে দেখতে পাচ্ছি। আবার সেই সাথে মনে পড়ে যাচ্ছে একটা ঘুড়ির কথা এবং লাটাইয়ের কথা। কেন বলছি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে এই এপিসোডে তুলে ধরব। দেখুন তো মিল খুঁজে পান কিনা আপনারাও। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন সে ভুলে যায় যে সে নিজে উড়তে পারে না, তাকে লাটাই দিয়ে বাঁধা আছে, কেউ তাকে ওড়াচ্ছে। আর সেই লাটাইয়ের টানে তাকে নামিয়েও আনা যায়, অথবা যদি সেই সুতো কেটে যায় বা কেটে দেওয়া হয় তাহলে সেই ঘুড়ি উড়তে উড়তে কোথায় চলে যাবে, পতনের পর পতন হতে হতে কোন গাছের গায়ে লটকে থাকবে তা আর কে জানে। তেমনি পতনের জেরক্স কপি কেন বললাম? দেখুন, দুটো ক্ষেত্রকে যদি একইভাবে আপনার পাশাপাশি রেখে মেলান তাহলে অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাচ্ছে। হয়তো এর বিপক্ষ মত থাকবে, অবশ্যই থাকবে। বিষয়টা হচ্ছে বাম আমল আর এই মুহূর্তের রাজ্যের অবস্থা। এই সেই মিলের কথা বলছি, এই সেই রিপ্লের কথা বলছি, যেন পতনের রিপ্লে। এই যে ঘুড়ির কথা বললাম, এই ঘুড়ি যখন আকাশের অনেক দূর উঠে যায় তখন সে কিন্তু মাটিটাকে ভুলে যায় যে সে কিভাবে উড়েছে, কারা তাকে উড়িয়েছে, এটা তখন তার কাছে উজ্জ্ব হয়ে যায়। ক্ষমতা এবং ওড়ার দর্পে সে তখন উড়তেই থাকে, উড়তেই থাকে, ভুলে যায় যে কেউ তাকে টেনে নামাচ্ছে, অথবা সুতোটা হয়তো কেউ কেটে দিয়েছে অলরেডি। বাম আমলে খেয়াল করুন, শেষের দিকটাতে আনফোর্সড এরর, বেশ কিছু আনফোর্সড এরর কি, এটা টেনিসে বেশিরভাগ ক্ষেত্রে চলে, মানে লন টেনিসের ক্ষেত্রে, সেইটাকে ধার নিয়ে আপনাদেরকে বলছি যে বিপক্ষ এমন কোনো কাজ করলো না যাতে আপনি ভুল করেন, কিন্তু বিপক্ষের চাপে না পড়েই আপনি এমন ভুল করে বসলেন যার ফলে আপনি হয়তো সেই পয়েন্টটাকে হারালেন, বা সেই সেটটা বা সেই ম্যাচটা আপনি হারলেন। এইটাকে বলা হয় আনফোর্সড এরর, যার মানে যা আপনাকে অন্য কেউ চাপ দিয়ে করায় বা আপনি করতে বাধ্য হন। বাম আমলে ঠিক সেরকম। খেয়াল করে দেখুন, নন্দীগ্রাম অলমোস্ট একটা আনফোর্সড এরর, নিজের থেকে তৈরি করা একটা ইস্যু, সেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, কিন্তু ঘটনা কিছু তো ঘটেছিল। এটাও যদি আমি একদম সরল অর্থে ধরে নিই যে বামেদের আত্মপক্ষ সমর্থনের অবশ্যই কিছু কিছু জায়গা আছে এবং তেমনি বিপক্ষেরও প্রচুর জায়গা আছে, কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে কেউ নিশ্চয়ই সমর্থন করা যায় না কোনো দিক থেকে। তেমনি তারপরে দেখুন সিঙ্গুর যে ইস্যুটা, সেই ইস্যুটাও মানে প্রকৃতপক্ষে আজকে যে অবস্থা, সেই অবস্থা বিচার করলে সিঙ্গুর থেকে টাটা যে চলে গেছে তাতে করে রাজ্যের বিপুল বিপুল ক্ষতি যে হয়েছে সেটা সাধারণ মানুষ অবশ্যই বুঝেছে। কিন্তু তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে ভাবনাটাকে কিন্তু পিছিয়ে দিতে হবে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের মানুষই কিন্তু ওইটাকেই সাপোর্ট করেছিল, কিন্তু সেটা ছিল কিন্তু বামেদের তরফ থেকে এক প্রকার একটা আনফোর্সড এরর। ঠিক বলতাম যদি সেটা সফল হতো, হয়তো সিদ্ধান্ত ঠিকই ছিল, কিন্তু জনগণের মধ্যে বোঝানোর ক্ষেত্রে ত্রুটি ছিল, সেটা অতি বড় বাম নেতাও কিন্তু স্বীকার করেন যে বোঝানোর ক্ষেত্রে, প্রেক্ষিত তৈরি করবার ক্ষেত্রে রুট লেভেলে অনেক ত্রুটি ছিল, যার ফলবশত ইস্যুটাকে ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন বিরোধী দল এবং আজকের শাসক দল। তৎপরবর্তীতে খেয়াল করুন, নেতাই এবং আরো বেশ বেশ কিছু ঘটনা পর যখন ঘটতে থাকে এবং বামেরা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তখন বলতেন ওটা আমাদের ভুল হয়ে গেছিল, কিন্তু সেগুলো ছিল আনফোর্সড এরর, যেগুলো বিপক্ষ
দলকে সাহায্য করে দিয়েছিল ক্ষমতায় আসার ক্ষেত্রে। এটা গেল একটা প্রথম অংশ। এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে সেই একটু পিছিয়ে যান, সিএএ কে এনআরসি হিসেবে বর্ণনা করে একটা আন্দোলন এবং তুলকালাম আন্দোলন, এবং সব শেষ পর্যন্ত সেই সিএএ লাগু হলো। আপনারা বলতেই পারেন যে দুটো পরিস্থিতির মধ্যে তুলনা টানাটাই বোকামি, ঠিক কথা। তখনকার সামাজিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষিত আলাদা, এখনকার সামাজিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষিত আরো আলাদা। কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলোর মাধ্যমে এইটা বোঝাতে চাইছি, এইটুকু বুঝুন যে এই আনফোর্সড এরর গুলোর মাধ্যম দিয়ে কি ঘটে। এইটা ঘটনাগুলো একদমই আলাদা। আনফোর্সড এরর কি? সিএএ কে এনআরসি বলে আন্দোলন করা, পরবর্তীতে সেই সিএএ কে আবার মেনে নেওয়া। এখন তো দেখতেই পাচ্ছেন সিএএ আন্দোলন আবেদনের মানে একটা সিস্টেমই তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা রাজ্য থেকেও সবাই অ্যাপ্লাই করতে পারছে। এবং যে সমস্ত কি বলবো উদ্বাস্তু হিন্দু পরিবার আছে বাংলাদেশ থেকে বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র থেকে যারা এসেছেন, তারা অ্যাপ্লাই করতে পারেন নির্দিষ্ট পদ্ধতিতে, সেটা অন্য প্রসঙ্গ, ছেড়ে দিন। তার পরবর্তীতে আসুন ওয়াকআপ বিল নিয়ে, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আন্দোলন। সেই আন্দোলনটাও কিন্তু এক প্রকার আনফোর্সড একটা এরর, কারণ এটা মানে এইখানকার বিরোধী দল তৈরি করা কোনো আন্দোলনের পাল্টা কোনো শাসকের আন্দোলন নয়। সেই আন্দোলনটা এখানকার শাসক দলই তৈরি করেছিল। হতেই পারে তাদের মত সেই একটা বিল হোক বা কেন্দ্রীয় সরকারের কোনো একটা পদক্ষেপ হোক, তার বিরুদ্ধে আন্দোলন থাকতেই পারে। কিন্তু আমি বলতে চাইছি যে তার প্রতিফলটা কি হয়েছে। তার ফলাফলটা পরবর্তীতে ওই ওয়াকআপ বিলকে গত ডিসেম্বর মাসে এই সরকার, এই রাজ্য সরকার সেটাকে মেনে নিয়েছে, মেনে নিয়ে পোর্টাল ওপেন করে দিয়েছে অ্যাপ্লাই করবার জন্য। কিন্তু মধ্যে পড়ে কি হলো যে ওই যে মাঝখানের যে বিরূপ একটা অংশ, এই দুটো তরফেরই বিরূপ একটা অংশ থেকে যাচ্ছে যে তখন আটকে ছিলে কেন বাপু, আবার এখন অ্যালাউ ইউয়া করলে কেন বাপু। একদম কোন রকম রাজনৈতিক পার্সিয়ালিটি না রেখে যদি এই অংশগুলোকে পাশাপাশি রাখা যায়। তারপর আরো বড় একটা আনফোর্সড এরর, সেটা হচ্ছে এই এসআইআর। এই এসআইআর নিয়ে এত বিরোধিতা, এত আন্দোলন, একেবারে হতেই দেব না হতেই দেব না করতে 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 এসআইআর হয়েই গেল। এবং তার ফলবশত একটা বিরূপ মনোভাব তৈরি হলো। এবং সেই বিরূপ মনোভাব কাদের মধ্যে তৈরি হলো? যে এসআইআরটা যেটা দেশের জন্য প্রয়োজন, সেটাকে কেন বিরোধিতা করছো? আর যে সমস্ত প্রসঙ্গগুলো নিয়ে আপত্তি, যে একই ধরনের নাম কেন মানে নামের বানানের যে ডিস্টার্বের জন্য বহু মানুষকে হয়রানি করা হচ্ছে, নামের বানান, তারপরে সংখ্যালঘু পরিবারদের মধ্যে অনেকের ক্ষেত্রেই নাম পরিবর্তন হয়ে যায়, বিবাহের পরে অনেক সময় নাম পরিবর্তন হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি ইস্যুগুলো নিয়ে অনেক আপত্তি, অনেক আন্দোলন, বা আগামীতেও সেটা হতে পারে। কিন্তু সেগুলো তো সব ওয়েল ডিসকাসড সুপ্রিম কোর্টে, একাধিকবার বারবার হিয়ারিং হয়েছে ঠিক এই পয়েন্টগুলো নিয়ে। তাহলে সুপ্রিম কোর্ট একটি পদ্ধতিকে ঠিক করে দিয়েছে এই জুডিশিয়াল সিস্টেমের মধ্যে দিয়ে, যেমন হাইকোর্টকে নির্দেশ দিয়েছে জেলা জাজ এবং অ্যাসিস্ট্যান্ট জেলা জাজ, সিভিল জাজ ইত্যাদিদের দিয়ে এই যে ব্যালেন্স অংশটা আছে সেটার কি বলবো মানে পরীক্ষা নিরীক্ষা হয়ে তার মানে ধাপে ধাপে তার তালিকা বেরোবে, এবং সেটাও বেরোবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত। এবং আমরা এই এপিসোডগুলোর মধ্যে দিয়েই বারবার সন্দেহ প্রকাশ করেছি এই এতটা কাজ কি, যদি ভোট ডিক্লিয়ারের একটা টাইম ফ্রেম এটা ধরা যায় ওই বিধানসভা গঠনের সময়, যেটা 7ই মে, তার সময়সীমার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। আর তা যদি না হয় তাহলে আগে সুপ্রিম কোর্ট যেমন বলে দিয়েছে একজন বিদেশিরও নাম ভোটার তালিকায় যেন না থাকে, তেমনি একজনও প্রকৃত নাগরিকের নাম যেন বাদ না যায়। তাহলে প্রসেসটাকে শেষ করতেই হবে, এবং সেই প্রসেস যেন সুন্দরভাবে শেষ হয়,
আর তারপরেও যদি আপত্তি থাকে তাহলে তো সুপ্রিম কোর্টের দরজা, হাইকোর্টের দরজা খোলাই আছে, একাধিকবার সেটা নিয়ে অ্যাপিল হয়েছে। কিন্তু আপত্তির জায়গা যেটা, সেই আপত্তির জায়গাগুলো নিয়ে আপাতত মনে হয়েছে যে ওয়েল ডিসকাসড এবং সেগুলো সবই হিয়ারিং হয়েছে। কিন্তু আদপে কি দাঁড়ালো? আদপে এটাও কি একটা আনফোর্সড এরর নয়? পাল্টাপাল্টি আবার পাশাপাশি দেখুন যে তৎকালীন সিপিএম নেতারা একদম যেদিনকে রেজাল্ট বেরিয়েছে তার আগের দিন পর্যন্ত তারা ছিলেন, তাদের সাথে যারা ঘুরে বেড়াতেন তারা ছিলেন সিপিএম না, বাম নেতারা, প্রচন্ড বড় বাম নেতা। তারা একদম পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে প্রচুর বড় বড় বাম নেতা, যতক্ষণ পর্যন্ত না রেজাল্টটা বেরিয়েছে। তেমনি এখনো সেরকম দেখা যাচ্ছে। তখনও বাম নেতাদের ক্ষমতাকে উপভোগ করতে করতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, মানুষ কথাবার্তা বললেই একথা কুকথা, অপমান, উদ্ধত আচরণ, তারা যা খুশি তাই করতে পারে। এখনো প্রায় সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে। ক্ষমতাকে উপভোগ করবার এটা একটা রোগ। এই রোগ থেকে কিন্তু কোন যুগে কোন শাসক দীর্ঘদিন যে ক্ষমতায় থাকে, এই রোগ থেকে তারা মুক্ত হতে পারেননি। এবং তার ফলবশত যে জিনিসটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে জনমানুষে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আর এটা তৈরি হয় কিভাবে? ওই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একদম পাড়ার নেতা থেকে শুরু করে ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, এরা বিভিন্ন জায়গায় আরে অ্যাভেলেবেল ক্ষমতা, যা চাইবো তাই পাবো, এরকম একটা দল অবস্থা। কেন না আমি পার্টিকুলার সেই শাসক দলটা করি, বিভিন্ন যুগে বলছি কিন্তু, যে সেই পার্টিকুলার শাসক দলটা করি। আমার কেউ একটা কোনো অপরাধ করলে পট করে থানায় ফোন করে দেবো, ওটা আমার লোক। কোনো একটা কাগজপত্র আমার দরকার হলে পার্টিকুলার কোনো অফিসারকে ফোন করে দেবো, মশাই আমার ওই কাগজটা একটু করে দেবেন তো। এই যে একটা যা চাইবো তাই পাবো, আমাকে কে বাধা দেবে, এইটা একটা অসীম ক্ষমতার আনন্দ মনের মধ্যে দেয়, যা রাস্তায় বেরোলে মানুষের চোখে ধরা পড়ে ঔদ্ধত্য রূপে। আর সেই ঔদ্ধত্যের প্রতিবাদে এইবার লাস্ট কথাটা বলছি, জেরক্স কপি কিনা বা রিপ্লে কিনা খেয়াল করে দেখুন। আচ্ছা, এই যে বাম আমলের এই ধরনের আচরণগুলোর সঙ্গে একদম বাম নীতির উল্টো প্রমোটারি রাজ ইত্যাদি ইত্যাদি আরো যে জিনিসগুলোর সঙ্গে এসে জুটেছিল, মূলত নেতাদের এবং ক্যাডারদের অসৎ আচরণ, সেই অসৎ আচরণ আজকেও আছে। আর ওই যে বলছিলাম যে লাস্ট কথা যেটা বলতে চাইছি, দেখুন সেটা জেরক্স কপির মতো মেলে কি না। বাম আমলে সবাই কি তৃণমূল কংগ্রেসকে, তখন বিরোধী দল সবাই তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে ভোট দিয়েছিল? না তো, অনেকেই বামকে দেব না মানে নো, না ভোট, আর যাকে দিয়ে দেব বামকে দেব। তাহলে অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কি আদর্শ আছে না আছে, কি তারা আন্দোলন করছে, আগামী দিনে কি করবে, ও ভাই দেখার দরকার নেই, ওকে ভোট দাও। কেন না, ওকে দেব না সেই হিসেবে। আর আজকে খেয়াল করে দেখুন পরিস্থিতিটা, মানে একটা মানুষ তখন কি চাইছিল, একটা জগদ্দল পাহাড়, যেভাবে হোক ভাই নামাও, একে হটাও, তারপর দেখা যাবে, যে আসবে তারপর দেখা যাবে। কিন্তু আজকে সেই পরিস্থিতিটা কি এসে দাঁড়িয়েছে, মানুষ, হ্যাঁ মাঝখানে একটা কথা অবশ্যই বলতে হবে, যেটা বিরোধী দলের রাজ্য সভাপতি বলেছেন এবং আমরা সাধারণ জনগণ নিজেরা ভুক্তভোগী। সেটা কি? সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি এই 2-3 দিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন যে রাজ্যে শেষ শান্তিপূর্ণ বা অবাধ নির্বাচন হয়েছে 2011 সালে, ওই লাস্ট। তারপর এই রাজ্য আর ভোট দেখে, ভোট কাকে বলে সেটা দেখেনি। তাহলে ওই ভোটটা হয়েছিল বলে কিন্তু বামেদের পতনটা ঘটেছিল, ওইভাবে অবাধ নির্বাচন।
এক্ষেত্রেও দেখুন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এবং এই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা নো ভোট, না দেব না, এই পরিস্থিতি কিন্তু একটা তৈরি হয়ে আছে, যেটা অবাধ নির্বাচন যদি হয় তবে সেটা সম্ভব হবে যে এর পরবর্তী মানে একে সরিয়ে দিয়ে অন্য কোনো দল শাসন ক্ষমতায় আসবে কিনা। আর এখানেও সেই মিল খেয়াল করুন, এর মধ্যবর্তী পর্যায়ে যেমন বাংলাদেশ সময় প্রচুর ভোট লুট হতো, ছাপ্পা হতো, কিন্তু এই 11তে গিয়ে অবাধ একটা নির্বাচন হলো, ফলে বামেরা উল্টে গেল। তেমনি এক্ষেত্রেও দেখুন বছরের পর বছর ধরে ভোট লুট ইত্যাদি ইত্যাদিগুলো হলো, আর এবারে যেন মানুষের মনের মধ্যে একটু আশা জাগাচ্ছে নির্বাচন কমিশন, কোর্ট ইত্যাদি ইত্যাদি, এই এসআইআর এর পরে ভোট ঘোষণা কিভাবে হবে, অন্তত একটা কিছু ভালো ব্যবস্থা হতে পারে। পরিস্থিতিটা কিন্তু অনেক আলাদা, যেখানে নির্বাচন কমিশন 5-6 মাস পশ্চিমবঙ্গের উঠোনে টুল পেতে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করছে এসআইআর কাজের মাধ্যম দিয়ে। কোথায় কোন অফিসার কি করে না করে, কে বেআইনি করছে, কে ঠিক করছে, কে ভালো কে মন্দ, কোথায় সেন্সিটিভ বুথ কোথায় নয়, সব কিন্তু নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে অন্তত ডেটাটা চলে এসেছে, তার ডেটা, যে কিভাবে অন্তত এই রাজ্যে ভোটটা পরিচালনা করতে হবে। আর ওই আশায় বাঁচে চাষা, আশা তো আমরা করব। অনেকে কমেন্টে হতাশা প্রকাশ করছেন, কিন্তু স্বপ্ন এবং সাহসের ফেরিওয়ালা কাউকে না কাউকে হতেই হবে। শুধু নয়, যারা মনে করেন তাদের প্রত্যেককেই এই সাহস এবং স্বপ্ন মানে কি, সুশাসন, সুন্দর শাসন ব্যবস্থা, মানুষজনের সুন্দরভাবে সহাবস্থানের মাধ্যম দিয়ে শান্তিপূর্ণ একটা সুন্দর সমাজ ব্যবস্থা, এটাই আমাদের চাহিদা। এই স্বপ্ন আমরা সকলেই দেখি এবং সেটার দিকে কিন্তু দিক নির্দেশ করছে। এবার আপনারা বলুন, অনেক পয়েন্ট হয়তো বাদ গেল, কারণ এপিসোড অনেক লং হয়ে যায়, অনেকেই অনুরোধ করেছেন একটু ছোট রাখতে, কিন্তু পুরো বিষয়গুলো বোঝাতে গেলে একটু লং হয়েই যায়। এবার আপনারা বলবেন মিল আছে কি নেই, অবশ্যই বলবেন। আর আপনারা নজর রাখবেন মানুষের ভাষার পর্দায়, মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আর আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা টাইপ করলে আপনারা দেশ বিদেশের বিভিন্ন রকম খবর সেখানেও পেতে পারেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনারা যারা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, মত বিপক্ষ মত দুটোই স্বাগত। আজকের এপিসোডে এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার।